ইচ্ছে পূরণ ফ্যামিলির দলমা ট্রিপের এটা তৃতীয় তথা শেষ পর্ব। আগের দুটি পর্বের প্রথমটাতে আমরা দেখিয়েছি যে দলমাতে আমরা কিভাবে পৌঁছেছি, মাঝপথে বিভূতিভূষণের বাড়ি এবং রাস্তার যে সৌন্দর্য সেগুলো তো আমরা উপভোগ করেছি। দ্বিতীয় পর্বে আমরা দলমাতে গিয়ে কি কি করেছি এবং সেই সাথে দলমা হিলটপের যে একটা নৈসর্গিক যাত্রা, 14 কিলোমিটারের সুদীর্ঘ যাত্রা, সেটা আমরা প্রতিটা বাঁকে প্রতিটা মুহূর্তে এনজয় করেছি, প্রতিটা বাঁকের সৌন্দর্য উপভোগ করেছি এবং কি কি দেখেছি, কি কি দেখিনি, কি কি করেছি তার বিস্তারিত বিবরণ দিয়েছি। এই পর্বে আমরা দেখছি যেটা দেখছি সেটা হচ্ছে, আমি আগের পর্বে বলেছিলাম যে দলমা হিলটপে যাওয়ার পথে দুটো রাস্তা পড়ে, একদম শুরুতেই একটা, যেটা একটা আর মিডিল পয়েন্ট, মাঝামাঝি রাস্তা গিয়ে আর একটা, দুটো দিয়েই কিন্তু গ্রামের দিকে যাওয়া যায়। তো আমরা প্রথম যেটা একদম শুরুর দিকে, যেটা সকালবেলাটায় অর্থাৎ 14 তারিখ সকালবেলাটায় আমরা হিলটপটা কভার করে তো সারাদিন রেস্ট নিয়ে বিকেলের দিকে একটু বেরিয়েছিলাম যে লোকালয়ের দিকে কিছু যদি যাওয়া যায়, এবং তার একটা অপূর্ব সুন্দর অভিজ্ঞতা আমাদের হয়েছে। তো সেই অভিজ্ঞতার সেই বিবরণ আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে বেশ খানিকটা এসে আমরা একটা গ্রামের মধ্যে পড়ছি এবং এখানে গ্রাম মানে আর 5টা গ্রামের মতোই, কিন্তু এখানের গ্রামগুলোর মধ্যে একটা পৃথক আছে যে এখানের আমাদের এদিকের যেমন গ্রামগুলো একটু বড় হয়, অর্থাৎ বেশি পরিমাণের লোকজন বসবাস করে, এদিকে কিন্তু তেমন নয়, অর্থাৎ 2-4টি ঘর, অল্প বিস্তর, মানে 10টা কি 20টা ঘর। এবং গোটা চন্ডিলে অর্থাৎ গোটা কি বলবো, দলমাতে আমরা যেটা পেলাম, দলমা যদিও ঝাড়খণ্ডে, অ্যাকচুয়ালি ঝাড়খণ্ড বলা তো মানে অফিসিয়ালি ঝাড়খণ্ড, কিন্তু ঝাড়খণ্ড আর পুরুলিয়ার বর্ডার। তো সেই হিসাবে আমরা মোটামুটি সে দলমা বলুন, চন্ডিল বলুন, সবটাতেই কিন্তু বাংলা বলতে পেরেছি, অর্থাৎ ওখানকার লোকেরা রীতিমতো বাংলা বোঝে এবং সবাই মোটামুটি আদিবাসী সম্প্রদায়েরই বেশি মানুষ। এই লোকালয়ে যে আমরা গেছিলাম সবাই আদিবাসী, আর 2-4 জনের সাথে অল্প বিস্তর কথা হয়েছে, সেটা আলাদা করে পরিচয় পর্ব তা নয়, এমনি জাস্ট যেটা আমাদের এই রাস্তা ঘুরতে এসে যে এটা রাস্তাটা কোথায় যাচ্ছে, তো তারাও জিজ্ঞেস করলো যে আপনারা কোথায় যাবেন। তো আমরা বললাম না, এমনি আপনাদের গ্রাম দেখতে এসেছি, আর কিছু সেইভাবে নয়। তো তারাও বলছে হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঘুরুন, কোনো ব্যাপার না। সেরকমই একটা তো আমরা ঘুরতে ঘুরতে প্রথমে জনপদ পাচ্ছি, তারপরে গিয়ে আবার জঙ্গল শুরু হচ্ছে, আবার জনপদ পাচ্ছি। এই জঙ্গলের কিন্তু এদিকের জঙ্গলটা সচরাচর কেউ আসে কিনা আমি জানি না, আমি যতগুলো ভিডিও দেখেছি তার মধ্যে অন্তত পাইনি। তো এখানে কিন্তু একটা আলাদা সৌন্দর্য আছে, কারণ দুদিকে পাহাড়, এটা মাঝখানে উপত্যকা বলা যেতে পারে। সেই উপত্যকাতে বেশ দুপাশে বিচ্ছিন্ন চাষাবাদ হয় অল্প বিস্তর, আর মাঝে মাঝে ছোট ছোট 2-1টা জনপদ। সামনে যেমন দেখতে পাচ্ছি আমরা আগে একটা ক্রস করে এলাম, আবার এখানেও কিন্তু 2-4 ঘরের একটা বসতি। এবং এখানে আমরা আর একটা জিনিস দেখেছিলাম, যদিও সেটার আমরা ভিডিও করতে পারিনি, যে এখানে কিন্তু বাড়িতে আমাদের মুরগির মতো, বা অর্থাৎ আমাদের আশপাশে যেমন গ্রামের দিকে কি দেখি আমরা, মুরগি পোষে, লোকে হাঁস পোষে, তো আমরা এখানে একটাই বাড়িতে দেখেছিলাম, জানি না অন্যান্য বাড়িতে আছে কিনা, যে সেখানে কিন্তু ময়ূরী পুষেছে। এবার সেটা পোষা না বুনো, যে ওখানে আসে খেতে দেয়, এরকম কিছু একটা হতে পারে, জানি না, আমরা সঠিক আর জিজ্ঞাসাও করিনি। তো আমরা কিন্তু দেখেছিলাম।
যাই হোক, রাস্তার সৌন্দর্য উপভোগ করাটাই লং জার্নি বা লং কি বলবো দীর্ঘ যাত্রার একটা বড় অংশ। এবং যদি এই যাত্রার সৌন্দর্য উপভোগ করা না যায় তাহলে সেটা বোরিং হয়। এক্ষেত্রে আরেকটু বলি যে আমার একটু প্রবলেম হয় যে যেহেতু জার্নির ভিডিওগুলো দেখতে আমার খুবই ভালো লাগে, তো সেই হিসাবে আহ আমার প্রত্যেকটা ভিডিওই বড় হয়। তো সেক্ষেত্রে যারা দেখছেন তাদের হয়তো খানিকটা বিরক্তি লাগলেও লাগতে পারে, কিন্তু যদি সবাইকে অনুরোধ করব যে যদি ধৈর্য ধরে দেখেন তো সেক্ষেত্রে কিন্তু ভালো লাগবে। ভালো লাগবে এই অর্থে বলছি, যারা যেতে চান, যাওয়ার ইচ্ছা আছে কিন্তু সাহস পান না, তারা কিন্তু আমার এই ভিডিওগুলো দেখলে যথেষ্ট সাহস আপনারা পাবেন। এবং আমি আশা করি, যতটুকু আমি অনুভব করেছি, যে আমার প্রতিটা ভিডিও দেখলে আপনারা জার্নির অর্থাৎ রাস্তা কিরকম হবে, জার্নিটা কিরকম হতে পারে তার একটা পরিপূর্ণ ধারণা পাবেন। আমি সেই দিকটাই হাইলাইট করার চেষ্টা করছি, যেটা সচরাচর এখানে দেখুন যে আমরা, এটা আমারও প্রথম দেখা যে এই যে মাটির ঘরের দেয়াল চিত্র। শিক্ষক হওয়ার সুবাদে আমাকে ক্লাস 6-এ এই ধরনের একটা চ্যাপ্টার পড়াতে হয়। বর্তমান বাংলা শিক্ষা পর্ষদ সেটা আমাদের একটা চ্যাপ্টার রেখেছে যে মাটির ঘরের দেয়াল চিত্র। এটাও আমার ফার্স্ট টাইম দেখা, যদিও আমাকে পড়াতে হয় বিগত কয়েক বছর ধরেই। তো সেটার প্র্যাকটিক্যাল আমার অভিজ্ঞতাও হয়ে গেল। এটা আমার ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে তো হলোই, আমার মেয়ের ক্ষেত্রেও হয়েছে সেটা। তো এটাও কিন্তু একটা বড় পাওনা। এই ছোট ছোট অভিজ্ঞতা দিয়েই জার্নির মাদকতা, জার্নির ভালো লাগা এবং এই সব ছোট ছোট স্মৃতিগুলোই ধরে রাখা। হ্যাঁ, যেটা বলছিলাম যে আমার ভিডিওগুলোতে আমি চেষ্টা করি সবসময় রাস্তা বা কি ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হলাম আমরা সেগুলো একটু বেশি পরিমাণে দেওয়ার। আদার্স তথ্য বলতে যেমন সবাই যেটা এক্সপেক্ট করেন যে কোথা দিয়ে যাব, কিভাবে যাব। অ্যাকচুয়ালি যেহেতু আমি পুরোটাই গাড়িতে ঘুরি, তো সেই হিসাবে যদি বলেন যে আমি ট্রেনে কিভাবে যাব, যদি বলেন আমি বাসে কিভাবে যাব, তো সেই ধরনের তথ্যগুলো আমার ভিডিওতে অতটা থাকে না, কারণ আমি সেইভাবে স্টাডি করে একটা ভিডিও নামানোটা অনেক সময় সাপেক্ষ প্লাস ব্যাপার। তো সেটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তো আমি যতটুকু অভিজ্ঞতা আমার জার্নিতে পাই, তো সেই হিসাবে কিন্তু আমরা শেয়ার করার চেষ্টা করি। তো সেই হিসাবে আমার ক্ষেত্রে মানে আমার ভিডিওগুলো যারা নিজেদের গাড়ি নিয়ে, সে 2 চাকা হোক বা 4 চাকা হোক, তারা যদি দেখেন তো তারা বেশি উপকৃত হবেন তুলনামূলক যারা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে যাত্রা করবেন তাদের তুলনায়। এভাবে আমাদের মোটামুটি এইবার আমরা 15 তারিখ সকালে আমরা যেটা শুরু করি সেটা হচ্ছে আজকে আমাদের ঘরে ফেরার দিন। এবং শুরুটা, সকালের শুরুটাই সত্যিই খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার দিয়ে হয়। প্রথম কথা, রাত্রে বৃষ্টি হওয়াতে ওয়েদারটা খুব সুন্দর ছিল। আর দ্বিতীয় কথা, সকালের শুরুটা কিন্তু এরকম একটা সুন্দর সিনারিও দিয়ে আমাদের জার্নিটা শুরু হয়েছে। আমরা এখন চলেছি মোটামুটি চন্ডিলের দিকে। চন্ডিল এখান থেকে আমাদের দলমা থেকে দেখাচ্ছিল মোটামুটি ওই 21 কিলোমিটার মতো রাস্তা। তো এরকম শুরুতেই হাইওয়েতে ওঠার পরই শুরুতে সুন্দর একটা ভিউজ। এইভাবে আমরা মোটামুটি জার্নি শুরু করলাম আজকে 15 তারিখ সকালের জার্নি। তো আজকে আমাদের বাড়ি ফেরাও আছে। তো যেটা করছি আমরা, যে আমাদের যেটা প্ল্যানিং ছিল না, যেটা হয় আমি অনেক সময় রাস্তা চলতে চলতেও একটা ইনস্ট্যান্ট প্ল্যানিং করে নিই যে সকাল সকাল বাড়ি চলে যাব, তার পথে যদি পথে কিছু আরো কিছুটা এনজয় করা যায়, আরো 2-4টে জায়গা কভার করে যায়, সেরকমই আজকের দিনের ট্যুরটা সেরকমই হবে। চন্ডিলটা আমরা কভার করতামই, সেটা আমাদের প্ল্যানিং এ ছিল, কিন্তু আমি নেট ঘাঁটতে ঘাঁটতে
দেখলাম যে আমাদের খুব কাছাকাছি অযোধ্যা রেঞ্জটাও আছে। তো আজকে আমরা কিন্তু অযোধ্যা রেঞ্জেরও খানিকটা অংশ অল্প বিস্তর, অযোধ্যা রেঞ্জ যদিও কভার করতে মোটামুটি প্রায় 3 দিন হলে ভালো হয়। তো সেক্ষেত্রে সেই সময়টা তো আমাদের হাতে নেই। তো আমি আজকে কিন্তু অযোধ্যার বেশ খানিকটা অংশ কভার করব। তো আজকে ইচ্ছা আছে যে আমরা প্রথমেই যাব চন্ডিল ড্যাম, সেখান থেকে আমরা গোরগাবুরুতে যাব, গোরগাপুরু হয়ে পিপিএসপি, আপার ড্যাম, লোয়ার ড্যাম, মার্বেল লেক এবং বামনি ফলস, তারপরে তুর্গা ফলস, তুর্গা ড্যাম, এরকম কয়েকটা জায়গা আজকে দিনে, চড়িদা মুখোশ গ্রাম, এরকম কয়েকটা জায়গা কভার করার ইচ্ছা আছে। তো কতটা হবে আমরা জানি না, তো যতটা হবে ততটাই আমরা কভার করব, কারণ আজকে আমাদের বাড়ি ফেরা আছে, তো সারাদিনই অলমোস্ট গাড়িতেই প্রায় কাটবে। সেই হিসাবে বলবো যে সবাই কিন্তু এরকম চেষ্টা করতে পারেন। চন্ডিল ড্যাম যেতে আপনাকে সুবর্ণরেখা মাল্টিপারপাস প্রজেক্ট বলে একটা জায়গা আছে, সেখান থেকে ডান দিকে যেতে হবে। তো ভিডিও তো দেখতেই পাবেন যে সেইখান থেকে ডান দিকে যেতে হবে। তো কাজেই এই অংশটা কিন্তু একটু সাবধানে যাবেন। এখান থেকে আমরা প্রথমে যাব চন্ডিল ড্যামের যে গেট সেখানে যাব, সেখান থেকে চন্ডিল ভিউ পয়েন্ট, দুটো অপশন আছে, সেখানে যাব। গেট এখান থেকে ওই 3 কি 4 কিলোমিটার রাস্তা, এবং পথের সৌন্দর্যটাও কিন্তু বেশ দেখার মতো। চারিপাশে ছোট ছোট জনপদ যেমন হয়, রাস্তায় মানুষজন সবই পাবো আমরা। সেই সাথে যেটা বলছিলাম যে এরকম চলতি পথেও কিন্তু যদি মনে করেন আপনারা 2-4টে জায়গা যদি কভার করা যায়, এটা আমি করি, প্রায় ক্ষেত্রেই করি, যে দেখা যাচ্ছে হাতে টাইম আছে, টুক করে একটু বসে পড়লাম, একটা শর্ট আউট একটা প্ল্যানিং করে নিলাম। তো সেক্ষেত্রে কিন্তু আরো বেশ কয়েকটা জায়গা কভার হয়ে যায়। সেরকমই আজকে আমরা ইনস্ট্যান্ট একটা প্ল্যানিং এর মাধ্যমে আজকে যতটা পারা যায় কভার করব, যদিও আমরা পরবর্তীতে আলাদা অযোধ্যা ট্রিপ করব বলে ইচ্ছা আছে। তো দেখা যাক আজকে আমরা কতটা কভার করতে পারি। আর একটু দুপুরের দিকে, এখন তো যদিও ওয়েদারটা অতটা সুবিধাজনক আছে, যেহেতু রাতের দিকে বৃষ্টি হয়েছিল, কিন্তু যত বেলা বাড়ে দুপুরের দিকে কিন্তু আমাদের একটু অসুবিধাই হয়। এবং সামনে দেখছি আমরা যে সুবর্ণরেখার যে উৎস পয়েন্ট চন্ডিল ড্যাম, তার ব্রিজটা দেখা যাচ্ছে, এবং আমরা মোটামুটি চন্ডিল ড্যামের গেটে পৌঁছে গেছি। সামনেই আমরা বাঁদিকে টার্ন নিলে চন্ডিল ড্যামের গেট দেখতে পাবো। চন্ডিল ড্যামের মোটামুটি এই অংশের লোকেশনটাও কিন্তু খুব সুন্দর, এবং সেলফি বলুন, গ্রুপি বলুন, অর্থাৎ স্টিল ছবি তোলার ক্ষেত্রে এক আদর্শ জায়গা। চারিদিকের অ্যাটমসফিয়ারটা খুবই সুন্দর। এই দেখা যাচ্ছে চন্ডিল ড্যাম এর গেট, এখান দিয়ে কিন্তু সুবর্ণরেখা নদীর জল ছাড়া হয়, এবং দেখা যাচ্ছে 3টে কি 4টে গেটে কিন্তু এখানে খোলা আছে, টুক করে জল কিন্তু বইছে। অ্যাকচুয়ালি যে কোনো ড্যামের সৌন্দর্য তো বর্ষাকালে সাধারণত বেশি পাওয়া যায়। তো আমরা গেছি টোটালি এপ্রিল মাসে, তো স্বাভাবিকভাবেই সেখানে জলের ব্যাপারটা কম থাকবে, এবং তবে সব মিলিয়ে মিশিয়ে কিন্তু বেশ ভালো। ঠিক আছে, সব মিলিয়ে মিশিয়ে বেশ ভালো, একটা অন্যরকম সুন্দর পরিবেশ, বেশ ভালো। গেটের কাছে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এবার চলেছি ভিউ পয়েন্টের দিকে। আমরা এখন আছি মোটামুটি ওই সুবর্ণরেখা নদীর একদম গেটের মুখে যে ব্রিজটা, এটার নামটা আমি লিখে দিয়েছি ভিডিওতে। তো এই নদীর ওপর দিয়ে, ব্রিজের ওপর দিয়ে, এখান থেকে ভিউ পয়েন্ট খুব বেশি দূরে নয়,
কাছেই আছে। এখানেও খানিকক্ষণ দাঁড়ানো এবং অর্থাৎ আমাদের পুরো জার্নিটা যে তাড়াহুড়ো করে যেতে হবে এরকম কোনো ব্যাপার নেই। পুরোটা এনজয় করো, যতটা পারো সম্ভব অনুভব করো। অনুভব করার সাথে সাথে কিন্তু আমরা আমাদের লক্ষ্যের দিকে আস্তে আস্তে একের পর এক জায়গা কভার করতে করতে চলেছি। এবং নিজের বারবার বলছি যে নিজের বাহন নিয়ে ঘোরা মজাটা সবসময় এখানেই এক্সট্রা, কারণ আমরা পাবলিক ট্রান্সপোর্টে এই মজাটা পাবো না, কারণ তারা তাদের মতো করে ঘোরাবে। সেখানে আমাদের শুধু এনজয় করা এবং কোনো একটি জায়গা ভালো লাগলো সেক্ষেত্রে কিন্তু আমরা চাইলেও আমাদের ইচ্ছা মতো সময় অতিবাহিত করতে, হ্যাঁ কিছু ক্ষেত্রে পারা যায়, তো সেক্ষেত্রে কিছুটা হয়তো পারা যায় কিন্তু সবটা পারা যায় না। কিন্তু নিজের বাহন নিয়ে ঘোরার ক্ষেত্রে একটা সুন্দর ব্যাপারটা এটাই যে নিজের ইচ্ছা মতো পুরোপুরি করা যায়। আরো একটা কথা যে এই যে প্রতিটি জায়গা এক্সপ্লোর করা, অর্থাৎ নতুন জায়গা, খানিকটা নিজেকে ভাস্কো দা গামা মনে হয় যে নতুন জায়গা। যদিও এখন সব জায়গাতেই লোকজন, সব জায়গাতেই রাস্তাঘাট যথেষ্ট উন্নত আছে, ভাস্কো দা গামার মতো আমাদের অর্থ কাঠখড় পোড়াতে হয় না ঠিকই, কিন্তু তার থেকে বড় কথা গুগল এসে যাওয়াতে আমাদের জার্নি পথ অনেকটাই ইজি হয়ে গেছে, সহজ হয়ে গেছে। তা সত্ত্বেও আমি বলবো যে নতুন জায়গা দেখা, নতুন জায়গা ঘোরা, নতুন জায়গার একটা ফিলিংস সম্পূর্ণই আলাদা। মোটামুটি আমরা চন্ডিল ড্যামের উপর পোর্শনে অর্থাৎ ভিউ পয়েন্টের কাছে পৌঁছে গেছি। পাহাড়ি রাস্তা অল্প, কিন্তু মানে অল্প ওঠা, খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয়। রাস্তায় এইসব রাস্তায় যেটা আছে সেটা হচ্ছে ছোট ছোট বাম্পার আছে এবং সেটার কিন্তু কোনো নির্দেশিকা নেই। নর্মালি কি হয়, বাম্পার থাকলে তার একটা নির্দেশিকা থাকা উচিত, তো সেটা কিন্তু এখানে পাবেন না আপনারা। তো স্বাভাবিকভাবেই একটু সাবধানে গাড়ি চালাতে হবে। খুব যদি স্পিডে আসেন সেক্ষেত্রে হুট করে বাম্পারের উপর উঠে যাওয়া এবং গাড়িরও ক্ষতি হতে পারে, প্লাস যারা প্যাসেঞ্জার থাকবে তাদের ক্ষেত্রেও সমস্যা হতে পারে। সেই হিসাব করেই কিন্তু গাড়ি চালানো উচিত, কারণ রাস্তা যেখানে দেখছি যে আমি ক্লিয়ার নয় সেখানে নিজের একদম কন্ট্রোলে গাড়ি চালানো এবং জার্নিটা যেন সুখদ হয়, অর্থাৎ যদি মাঝখানে দুঃখের কারণ হয়ে যায় সেটা খারাপ হয়ে যাবে ব্যাপারটা, তাই না? তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চন্ডিল ভিউ পয়েন্টের কার পার্কিং আপনার 50 টাকা, অর্থাৎ যে গাড়ি নিয়ে আসুন, বড় কারের ক্ষেত্রে জানি না, ছোট কার কিন্তু 50 টাকা। এবং চন্ডিল ড্যামের ভিউটা আমার তো খুব ভালো লেগেছে, খুবই সুন্দর। অনেকটা জায়গা জুড়ে এই ড্যাম এবং বেশ সুন্দর, সব মিলিয়ে মানে অনেকটা জায়গা এবং যথেষ্ট মেনটেন করছে ঝাড়খণ্ড সরকার। সেই সাথে দূরে মৎস্যজীবীরা মাছ ধরছে, চারিদিকে পাহাড় বেষ্টিত যে জায়গা, বেশ সুন্দর। মাঝখানে এই যে ঘরগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো আমি ভেবেছিলাম থাকার জায়গা, অর্থাৎ ছোট ছোট যে কটেজ টাইপের হয় জলের মধ্যে, সেইগুলো ভেবেছিলাম, কিন্তু আমি পরবর্তীকালে ওখানে যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক আছে তাদের কাছে জিজ্ঞেস করলাম যে না, এটা ইয়ে নয়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মাছের ওই ইয়ে করে, মাছের যারা কাজ করে তাদের জন্য জিনিসপাতি থাকে। এক্ষেত্রে স্পিড বোর্ডে আপনি টোটাল চন্ডিল ড্যামটা ঘুরে দেখতে পারেন। স্পিড বোর্ডে জন প্রতি 150 টাকা, সব মিলিয়ে ওই মিনিট 5-7 ঘোরায় ওরা। তো সেটা কিন্তু যারা একেবারে জলের সংস্পর্শে থাকেন না তাদের ক্ষেত্রে বেশ ইন্টারেস্টিংই হবে। আমরা যেহেতু কম বেশি আমাদের জীবনে জল নিয়ে চলাচল করেছি, সেই হিসাবে
তো এখানে আমাদের আলাদা করে কিছু মনে হয় না। তো সেই হিসেবে আমরা এটাকে অ্যাভয়েড করি। আরো একটা ব্যাপার যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা থাকে এই সেফটি জ্যাকেট গুলো বা সেফটির ব্যাপারটা অতটা বেশি পারফেক্ট আমার মনে হয় না। সেই হিসাবে আমি এগুলো অ্যাভয়েড করি। তো আপনারা যারা চান তারা অনায়াসেই এগুলোকে এনজয় করতে পারেন, এগুলো তো এনজয়ের একটা অংশ। তো সেই হিসেবে আপনারা চাইলে কিন্তু নিজের মতো করে এনজয় করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো কিছু নিজেদের স্থির চিত্র, ভালো লাগা, চন্ডিলের ভিউ পয়েন্ট কভার করে আমরা আজকে চলেছি যে পরবর্তী আমাদের ডেস্টিনেশন চন্ডিল ভিউ পয়েন্ট থেকে আমরা আজকে বাঘমুন্ডির দিকে যাচ্ছি। বাঘমুন্ডির দিকে প্রথমেই যেটা পড়বে সেটা হচ্ছে আপনার গোরগা বুড়ু হিল, যেগুলো আমরা বইতে পড়েছি। এটা হাসতে গেলে গুগল যে রাস্তা দেখাবে, সে প্রসঙ্গে একটু বলে রাখি যে গুগল যে রাস্তা দেখাবে সেটা হচ্ছে বলরামপুর হয়ে। তো বলরামপুর হয়ে যদি আপনি আসেন সেক্ষেত্রে লোকালদের কথা অনুযায়ী আমি একটু সমস্যায় পড়েছিলাম। তো এক লোকাল দাদা আমাকে অ্যাকচুয়ালি যেটা হয়, গুগল তো রানিং অবস্থায় অনেক ছোট ছোট কাট আউট গুলো দেখায়। তো সেরকমই একটা প্রবলেম হয়ে যাওয়াতে আমি একজন দাদাকে, লোকাল দাদাকে জিজ্ঞেস করলাম যে কোথা দিয়ে গেলে ভালো হবে। তো আমাকে তো দেখাচ্ছিল বলরামপুর। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা বলরামপুর দিয়ে যাবেন না, কারণ বলরামপুর দিয়ে লোকালদের কথা অনুযায়ী বলরামপুর দিয়ে যেতে গেলে দুটো রেলগেট পড়ে, অ্যাকচুয়ালি তিনটে রেলগেট পড়ে। তো সেক্ষেত্রে একটা রেলগেট তো নর্মাল ক্রস করতেই হবে সবাইকে। তো তাছাড়াও যে দুটো রেলগেট আছে, তো সেক্ষেত্রে কিন্তু এই দুটো রেলগেট ক্রস করে বলরামপুর হয়ে যেতে বাঘমুন্ডির দিকে, তো সেক্ষেত্রে 1-1.5 ঘন্টা বেশি সময় লেগে যাবে। কারণ যদি বাই চান্স আপনি রেলগেটে আটকে যান, তো সেক্ষেত্রে আপনার, কারণ এখানে ম্যাক্সিমাম রেলগুলোই আমি যতটুকু পেলাম মালগাড়ি, তো মালগাড়িগুলো ক্রস করতে অনেক সময় লাগে। তো সেই হিসেবে ওই লোকাল দাদারাই বললেন আমাকে যে আপনারা এদিক দিয়ে যাবেন না, এদিক দিয়ে গেলে আপনাদের আরো 1-1.5 ঘন্টা বেশি সময় লাগবে, তার থেকে আপনারা এখান দিয়ে বেরিয়ে যান, এই জায়গা দিয়ে একটু জিজ্ঞেস করে করে চলে যান। তো সেক্ষেত্রে আমরা মোটামুটি যতটুকু মনে আছে, আমরা চন্ডিল ভিউ পয়েন্ট থেকে 21 কিলোমিটার মতো রাস্তা আমরা যেমন গুগল দেখিয়েছিল সেই গুগলের পথ ধরে এসেছিলাম। এসে একটা জায়গা থেকে লেফট টার্ন নিয়েছিলাম। লেফট টার্ন নিয়ে তো সেখান থেকে ভুচুংডি বলে একটা গ্রাম আছে, সেই গ্রামের মাঝখান দিয়ে এসেছিলাম, এইটুকুই আমার মনে আছে মোটামুটি। তো আপনারা কিন্তু ওইটা একটু, যারা আসবেন এই পথ দিয়ে, অর্থাৎ চন্ডিল ড্যাম থেকে অযোধ্যার দিকে যারা আসবেন তারা কিন্তু একটু জিজ্ঞেস করে নেবেন। আর আমি বারবার বলছি যে ওই বলরামপুর হয়ে চেষ্টা করবেন না আসার, সেক্ষেত্রে আপনার 1 থেকে 1.5 ঘন্টা বা অ্যাটলিস্ট আধা ঘন্টা যদিও বাঁচে, সেটাও কিন্তু অনেকটা বাঁচা রাস্তায়। এখানে সত্যি প্রতিটা মুহূর্তে মুহূর্তে পরিস্থিতি, প্রকৃতি চেঞ্জ, এটা ভালো লাগা অন্যরকম। এই রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতেই জার্নি কভার করা এবং এই নতুন নতুন জায়গা দেখার যে আনন্দ, তাতে কিন্তু পথের ক্লান্তি দূর করে দেয়। তো সেই হিসাবে সবাই সুস্থভাবে জার্নি কমপ্লিট করুন, এনজয় করুন, ভালোভাবে ঘুরুন, এবং নিজেদের মতো যারা প্ল্যানিং করে ঘুরতে চান তারা সুন্দর করে প্ল্যানিং করে ঘোরার চেষ্টা করুন। সেই হিসাবে আমরা চলেছি আজকে এখন গোরগাবুরু হিলের দিকে। যে গোরগাবুরুর হিলের কথা আমরা মোটামুটি ওই ছোটবেলাতে বইতে পড়েছি। যেমন আমরা ইয়েতে কি বলে, যখন আমরা ঝাড়গ্রাম বেড়াতে গেছিলাম তখন ওই ডুলং নদীর কথা পড়েছিলাম। তো এই পুরুলিয়া বলুন, বাঁকুড়া বলুন, অর্থাৎ এক কথায় মানভূম জেলার বেশ খানিকটা অংশ তো আমরা ছোটবেলায় বইতে পড়েছি। তো সেই ছোটবেলার বইতে পড়া জায়গাগুলোর সম্পর্কে আমাদের কিন্তু একটা আলাদা রকম, এতটা বয়স হয়ে যাওয়ার পরেও কিন্তু একটা কৌতূহল থেকেই গেছে। তো আপনাকে এই গোরগাবুরু হিলে যেতে গেলে বাঁশিডি বলে একটি জায়গা আছে, সেখান থেকে আপনাকে রাইট টার্ন নিতে হবে। যদিও একদম গোরগাবুরু ইকো রিসর্ট বলে একটি অপশন দিয়ে
রাইট টার্ন নেওয়ার কথা দেওয়া আছে। তো এইটা কিন্তু আপনি যখন চন্ডিল ড্যাম থেকে বাঘমুন্ডির দিকে অর্থাৎ গোর্গাবুরু হিলের দিকে আপনি যাচ্ছেন, তখন এইটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। তো এইটা কিন্তু একটা সুন্দর যা রাস্তা, এবং ভালো লাগবে, কারণ আপনি ওই রাস্তাটা ঢুকেই জঙ্গল পেয়ে যাবেন। তো সেই জঙ্গলের রূপটা খুবই সুন্দর, খুবই সুন্দর এই অর্থে বলছি, কারণ এতক্ষণ পর্যন্ত আমরা বিভিন্ন জায়গার বিভিন্ন, কোথাও সবুজ, কোথাও ডিপ সবুজ, কোথাও একটু রুক্ষ পাহাড়, এই রুক্ষ পাহাড়ের গ্রিনারি দেখেছি। তো এখানে যখন জঙ্গলের মধ্যে আপনি ঢুকবেন, তো দেখবেন গাছগুলো সদ্য পাতা ছেড়েছে, এবং সেই সদ্য কচি পাতার উপর সূর্যের আলো পড়ে একটা মনে হচ্ছে আপনি একটা সোনার বাগানের মাঝখান দিয়ে আপনি যাচ্ছেন। ঠিক সোনাও নয়, আবার মনে হচ্ছে যেন সোনা, একটা অন্যরকম ভালো লাগা। এবং এই নির্জন জঙ্গলের মধ্যে দিয়ে সেইভাবে যাওয়া, হ্যাঁ কিছু ক্ষেত্রে রিস্ক থেকে যায়, কারণ একাকী এইসব জঙ্গলে যদি বিপদে পড়েন, তো সেক্ষেত্রে সাহায্যের হাত পাওয়া খুবই মুশকিল ব্যাপার। তো তবুও আমরা মোটামুটি যেতে যেতে কিন্তু বেশ কিছু লোক যাতায়াত করতে দেখেছি বেশ কয়েকটা জায়গায়। এখানকার সাধারণ লোকের জীবনযাত্রা তো খুবই সাদামাটা, খুবই কষ্টকর বলা যেতে পারে। বিশেষ করে এখন গরমের সময় যেটা এনাদের প্রথম সমস্যা, সেটা হচ্ছে ব্যবহারযোগ্য জলের একটা ব্যাপার। মূলত এখানকার লোকেদের প্রধান জীবিকা চাষাবাদ তো আছেই, সেই সাথে আমার মনে হয় পশুপালনটাই বেশি। প্রচুর লোককে আপনি পথে চলতে চলতে গরু, ছাগল, ভেড়া নিয়ে যেতে দেখবেন, যারা মাঠে চড়াতে যাচ্ছে, কখনো বা চড়াতে নিয়ে যাচ্ছে, বা কখনো চড়িয়ে নিয়ে ফিরছে। তো মানুষের মূল জীবিকা এখানকার পশুপালনই, আর কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে চাষাবাদ আছে। তো সেই একটা চারিদিকে এই ধরনের জঙ্গলের মধ্য দিয়ে করে যাওয়া, তো এটা কিন্তু একটা অন্যরকম মোহময় পরিবেশ। জঙ্গলের পথ দিয়ে যেতে যেতে চাউনিয়া গ্রামে যাওয়ার রাস্তা পড়বে। ডান দিক দিয়ে গেলে চাউনিয়া বলে একটি গ্রাম আছে, সেখানে যাওয়া যাবে। তো আমরা যদিও যাইনি, কিন্তু দেখুন জঙ্গলের কথাই বলছিলাম। তো হ্যাঁ, এই জঙ্গলে হয়তো আপনি কোনো হিংস্র প্রাণী দেখতে পারবেন না। সবসময় তো আর হিংস্র প্রাণী দেখাটাই বড় কথা নয়। জঙ্গলের ভিতরে একটা নিঝুম পরিবেশ, যদিও প্রচন্ড গরমের মধ্যে সেটা, তবে সেটা যে খুব কষ্টদায়ক এরকম কিন্তু নয়। অর্থাৎ হ্যাঁ, প্রতিটা জিনিসেই তো কম বেশি কষ্ট ব্যাপারটা আছে। তো সেইটাকে ইগনোর করে বা ওভারকাম করে যদি আপনি পথের এই সৌন্দর্য অনুভব করতেই তো আমরা যাই, তো সেটা করতে পারা কিন্তু আপনার রাস্তার ক্লান্তি বা বোরিং যে ব্যাপারটা, অর্থাৎ একাকী ঘুরছেন, মনে হচ্ছে যেন একা বড়, সেটা কিন্তু দূর করে দেবে। এ প্রসঙ্গে একটু বলি, আমরা গোর্গাবুরু হিল যেতে যেতে একটা জায়গায় লেফট টার্ন, অ্যাকচুয়ালি আমাদের রাইট টার্ন নিতে হতো, তো আমরা লেফট টার্ন নিয়ে ফেলেছিলাম। তো লেফট টার্ন নিতে গিয়ে আমরা কিন্তু আর একটা হিলের কাছে পড়ে আসে, বড় পাহাড়। আমরা প্রথমে ভেবেছিলাম যে এটাই গোর্গাবুরু হিল, কিন্তু লোকাল কিছু আন্টি বলা যায়, মাসিমাও বলা যেতে পারে, তো ওনাদের কাছে জিজ্ঞেস করলাম, ওনারা বললেন না, এটা গোর্গাবুরু নয়, এটা বড় পাহাড়। আমি তখন ওনাদের কাছে আবার জিজ্ঞেস করলাম যে গোর্গাবুরু যেতে গেলে কি করতে হবে। তো সেখানে গোর্গাবুরু যেতে গেলে কি বললো, যে ওখানে আর একটা, যেটা দিয়ে আমরা লেফট টার্নে এসেছিলাম, ওখানে লেখা আছে, আমি মোড়টা ভুলে গেছি, তো সেটা কিন্তু লেফট রাইট টার্ন নিলে হবে। আজকে আমাদের জার্নিটা পুরোটাই কম্প্যাক্ট এবং দৌড়ঝাঁপেরই জার্নি বলা যেতে পারে। আজকে টোটাল জার্নিটা ছিল আমাদের রাস্তা কভার করার জার্নি। গোর্গাবুরুতে বললাম যে আমরা ভুল করে বড় পাহাড়ে চলে গেছিলাম, সেখান থেকে আবার ইউটার্ন নিয়ে গোর্গাবুরু কভার করে আমরা
পরবর্তী গন্তব্যের দিকে চলে আসলাম, যে লোয়ার ড্যাম আপার ড্যাম দেখার জন্য। লোয়ার ড্যাম আপার ড্যাম দেখার আগে আমরা ঠিক পাহাড়ে মানে লোয়ার ড্যামে ওঠার আগে আমরা একটা হোটেলে খেয়ে নিয়েছিলাম দুপুরের মোটামুটি চিকেন ভাত। দাদা খুবই সুন্দর রান্না করেছিলেন, দোকানটার নাম আমি ভুলে গেছি। তো ওখানে কিন্তু অনেক ইকো হোমস্টে আছে, ইকো রিসর্ট আছে, হোটেল আছে। আপনারা চাইলে পছন্দ মতো জায়গায় থাকতেও পারেন, আবার চাইলে খাবারও খেতে পারেন। তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আর আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল হচ্ছে আপনার চড়ক। তো ওখানে যে দোহারিয়া শিব মন্দিরটা আছে সেটাও আমাদের প্ল্যানিং এর মধ্যে ছিল, কিন্তু প্রচন্ড ওখানে যে দাদার দোকানে খেলাম, ওই দাদাই বললেন যে দাদা প্রচন্ড ভিড় আছে। না, ভিড় তো আমরা একদম পছন্দ করি না, তো সেক্ষেত্রে আমরা ভিড়ের মধ্যে কিন্তু যাবো না। তা ওখানে আমরা দোহারিয়া শিব মন্দিরে আমরা যাইনি। সেখান থেকে ওটা স্কিপ করে আমরা লোয়ার ড্যাম, কারণ আস্তে আস্তে বেলাও বাড়ছিল, কারণ এই সদ্য খেয়ে উঠে আপনারা যখন লোয়ার ড্যামে উঠবেন তখন দেখবেন যে রাইট সাইডে সুন্দর করে জল নামার জন্য ড্রেন করা আছে। তো সেক্ষেত্রে উঠতে গিয়ে আমরা রাইট টার্নের জায়গায় একটা জায়গায় লেফট টার্ন নিয়ে ফেলে ওই অফিসের দিকে চলে গেছিলাম, যেখানে ব্রিজ মতো যে রাস্তাটা ওটা দেখা যায়। তো ওখান থেকে গাড়ি আমার ইউ টার্ন করতে গিয়ে বাই মিস্টেক ওই ড্রেনের মধ্যে পেছনে দুটো চাকায় পড়ে যায়, এবং তাতে বেশ অনেকটা সময় নষ্ট হয়েছিল। একদম স্টাক হয়ে যায়, গাড়ি কোনোভাবেই ওপরে তুলতে পারেনি। পরে আবার জ্যাক দিয়ে তলায় পাথরের সাপোর্ট দিয়ে তারপরে তুলি, এবং সেখানে সদ্য খাওয়ার পর ওরকম একটা প্যাথেটিক কাজ, ভীষণ কষ্টদায়ক ব্যাপারটা ছিল। তো তারপরে আমরা মোটামুটি লোয়ার ড্যামে কভার করি। লোয়ার ড্যাম থেকে লোয়ার ড্যাম অ্যাকচুয়ালি এখানে লোয়ার ড্যাম আপার ড্যাম বলে, এখানে তো তিনটে পার্ট আছে। আমরা একদম নিচুর পোর্শনটাকেই ভেবেছিলাম লোয়ার ড্যাম, তো মাঝখানেরটা ভেবেছিলাম আপার ড্যাম। পরে বুঝলাম যে না, তো এটা তো আপার ড্যাম নয়, এরপরে আরো লোকজন যাচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু তিনটে পার্ট আছে, লোয়ার ড্যাম, আপার ড্যাম এবং একদম নিচে একটা পোর্শন। তো সেক্ষেত্রে সবাই কিন্তু ভুল করবেন না, লোয়ার মানে একদম নিচের পোর্শনটাকে কিন্তু লোয়ার ড্যাম ভাবার কোনো কারণ নেই। মিডিলেরটা হচ্ছে লোয়ার ড্যাম এবং উপরেরটা হচ্ছে আপার ড্যাম। তো সেই হিসাবে আপনারা সেইভাবেই যাবেন। এবং এখানের আরো একটা সুন্দর বিষয় আমার খুব ভালো লেগেছে, যে আপনি যেদিক দিয়ে উঠুন, আপনি বাঘমুন্ডির দিক দিয়ে উঠলেও আপনি এপাশ দিয়ে নামতে পারবেন, অর্থাৎ গোরগাবুরুর যেখান দিয়ে আমরা এলাম সেদিকে নামতে পারেন, অর্থাৎ টোটাল এই পাহাড়টা আপনি কভার করতে পারেন। আমরা উল্টো দিক দিয়ে এসেছিলাম, আমরা বাঘমুন্ডির দিকে নেমেছিলাম। আবার যদি আপনি বাঘমুন্ডির দিক থেকে আসেন তাহলে আপনি তার উল্টো দিকে নামতে পারেন। সেইভাবে আপনি কোন দিক দিয়ে আসছেন সেই অনুযায়ী আপনার স্পট গুলো সাজিয়ে নেবেন। আমি সেইভাবেই সাধারণত করি, ইন্টারনেটে বসে ম্যাপ দেখে যে কোনটা আগে আছে কোনটা পরে আছে সেইভাবে নিজের প্ল্যানিংটা সাজাই এবং সেইভাবেই নিজের শিডিউলটা রেডি করি। আপনারাও সেভাবে করবেন। আপনি কোন দিক থেকে আসছেন এটা ফ্যাক্টর করছে, সেই অনুযায়ী দেখবেন যে যদি আমি যে দিক দিয়ে আসলাম সেদিক দিয়ে আসেন, তো আমি যেরকম পরপর বললাম এগুলো কিন্তু পরপর আছে এবং এগুলো দূরত্ব মোটামুটি খুবই কাছে, খুব বেশি দূরে নয়। কোনোটা 4 কিলোমিটার, কোনোটা 5 কিলোমিটার, ম্যাক্সিমাম মনে হয় 7 কিলোমিটার। তার মধ্যে আমরা তো সবগুলোতে যাইনি, যেমন আমরা এখানে হিলটপটা যাইনি। একটা জায়গায় গিয়ে আমরা মানে রাইড নিতে হতো হিলটপ যাওয়ার জন্য, আমরা যেহেতু সময়ের অভাব ছিল তো সেক্ষেত্রে আমরা যাইনি। তো সেই হিসাবে আপনি কোন দিক থেকে আসছেন সেই অনুযায়ী সুন্দর করে দেখে, যদি অ্যাকচুয়ালি আমার দেখেই বুঝতে পারবেন যে যদি আপনি বাগমুন্ডির দিক থেকে আসেন তো স্বাভাবিকভাবে স্পট গুলো কিন্তু উল্টো উল্টো হবে। আর যদি আপনি অর্থাৎ বলরামপুরের দিক থেকে আসেন সেক্ষেত্রে আমি যেমন যেমন বললাম তো সেখানে পরপর সেইভাবে হবে এবং সেইভাবেই পরপর সাজিয়ে নেবে নিজেদের ডেস্টিনেশন গুলো। তো সেই হিসাবে আপার ড্যামের সৌন্দর্যটা আমার তুলনামূলকভাবে বেটার লেগেছে এবং আলাদা একটা ফিলিংস অনুভব করেছে। সুন্দর,
এবং ভালো, বেশ অনেকটা জায়গা জুড়ে ড্যাম। চান্ডিলটাও তো যেমন অনেকটা বড়, এটাও বেশ বড়। এখানে আবার ইচ্ছা আছে যে বর্ষাকালে কোনো এক সময় যাওয়ার, যদি সেই সুযোগটা হয়। যদিও বর্ষাকালে সুযোগ পাওয়ার চান্স খুবই কম, তো তবুও চেষ্টা করব যে আর একবার যদি বর্ষাকালে গিয়ে এই জায়গার সৌন্দর্য উপভোগ করতে পারি। এখানে আমরা বেশ অনেকটা সময় কাটিয়েছিলাম, বেশ অনেকটা সময়। পথে পড়বে আপনার পাখি পাহাড়, এটাও পড়বে। আমরা পাখি পাহাড়ে যাইনি, কারণ ওই যে বললাম বারবারই যে আজকে আমাদের ঘরে ফেরার ডেট ছিল, তো আমরা সবটা কভার করে তো আসতে পারা সম্ভব ছিল না, কারণ রাতে ড্রাইভ আমরা সচরাচর অ্যাভয়েড করি। তো এক্ষেত্রে আমরা পুরোটাই নাইট ড্রাইভ করেছিলাম, এবং নাইট ড্রাইভের ক্ষেত্রে বেশ সমস্যাও হয়েছিল, কারণ আমরা যে রাস্তাটা চুজ করেছিলাম সেটা প্রথম কথা বেশি টাইমের ছিল, প্রায় 10 ঘন্টা টাইম। অর্থাৎ বলেছি প্রথম পর্বে যে আমরা কোন রাস্তা দিয়ে ফিরেছিলাম, সেটা যারা দেখেননি তারা প্রথম পর্বটা দেখে নেবে। সেক্ষেত্রে প্রথম পর্বে এই যে ফেরার যে রাস্তাটার কথা বললাম সেটা চেষ্টা করবেন না নেওয়ার, কারণ আমরা বেশ কষ্ট পেয়েছিলাম রাত্রে। প্রথম কথা রাত, দ্বিতীয় কথা রাস্তা শুরু, তৃতীয় কথা এখানকার বাম্পার গুলো বড্ড অদ্ভুত। অর্থাৎ নর্মালি স্লোপিং ওয়ালা বাম্পার নয়, একদম গাড়ি ধাপ করে উঠবে ধাপ করে নামবে, ভীষণ চ্যাসিজের প্রচুর প্রেসার পড়ে, এবং আপনি যেহেতু দূরের জার্নি কমপ্লিট করবেন তো সেক্ষেত্রে আপনার একটা স্পিডের তারাও থেকে যায়। তো সেক্ষেত্রে কিন্তু স্পিড মেনটেন একদম হয় না। এবং হ্যাঁ, রাস্তা নিরিবিলি, অসুবিধা নেই, কিন্তু বেশ সমস্যাজনক। আমরা মোটামুটি ইয়ে কভার করি। এবার আমরা যাচ্ছি আপনার এরপরে মার্বেল লেক। মার্বেল লেকে সেইভাবে দেখার কিছু নেই। মার্বেল মানে চারিদিকে পাথর, তার মাঝখানে একটা ছোট্ট ড্যাম নয়, ছোট জলাশয় টাইপের, সেই অর্থে মার্বেল লেক। তো মার্বেল লেকে আমরা যাচ্ছি, এবং যাওয়ার পথে অ্যাকচুয়ালি এই যে রাস্তা দিয়ে সামনে দিয়ে যাচ্ছি, এটা দিয়ে খানিকটা গিয়ে আর ডান দিকে গেলে আপনি অযোধ্যা হিল টপে পৌঁছাবেন। আমরা সেটা নেইনি, ওখানে পরিষ্কার মার্ক করা আছে, এবং আমরা বাঁদিকে গেছিলাম। মার্বেল লেক কভার করে আমরা ওখান থেকে বামনি ওয়াটারফলস হয়ে আমরা আজকে বাড়ির পথে পা দেবো। এই জায়গার দেখুন ল্যান্ডস্কেপটা একটা অন্যরকম সুন্দর। তো এই যে সৌন্দর্য, এটা কিন্তু আপনি পথে না বেরোলে অনুভব করতে পারবেন না। এই জায়গার আপ হিল ডাউন হিল গুলো কিন্তু বেশ হেয়ার পিন টাইপের। তো স্বাভাবিকভাবেই যারা জার্নি করতে রাস্তায় যাবেন, সে 2 চাকা হোক বা 4 চাকা, তারা কিন্তু সাবধানে গাড়ি চালাবেন, কারণ রাস্তাতে গাড়ি ঘোড়াও বেশ আছে, এবং এত শার্প কার্ভ অর্থাৎ শার্প টার্ন, তো সেক্ষেত্রে খুব যদি স্পিড মেনটেন করেন সেক্ষেত্রে কন্ট্রোল করা বেশ সমস্যাজনক। আমরা এবার চলেছি মার্বেল লেকের দিকে। মার্বেল লেকে যেতে গেলে আপনাকে রাঙামোড় বলে একটা জায়গা আছে, রাঙামোড় থেকে আপনাকে ডান দিকে যেতে হবে। সেখান থেকে অল্প একটুখানি রাস্তা, সেখান থেকে মার্বেল লেক অল্পটা, এবং ঢালাই রাস্তা, অসুবিধা নেই, আপনি যেতে পারেন, কোনো মার্বেল লেকে বলবো যে দেখা, অ্যাকচুয়ালি এইসব জায়গাগুলোই দেখার কিছু সেইভাবে তো নেই। পাথরের মাঝখানে একটা জলাশয়, সেটাই ভালো লাগা, সেটাই দেখা। ভিডিওতে দেখতে পাচ্ছেন যে চারিদিকে পাথর পাহাড়, এবং মাঝখানে ছোট্ট একটা, অ্যাকচুয়ালি এটা আমার যতটুকু মনে হয়েছে যে এইটা ক্রিয়েট, অর্থাৎ এই জায়গার পাথরগুলো কেটে নেওয়া হয়েছে। জানি না সত্যি মিথ্যা কতটা ঠিক, এটা আমি যদিও স্টাডি করে দেখিও নি। তো যারা জানেন তারা আমাকে জানাতে পারেন। চারিদিকে পাথর, মাঝখানে আপনার লেক মতো তৈরি হয়েছে, এবং আমার মনে হয়েছে যে এখান থেকে পাথর কেটে নেওয়া হয়েছে, তো সেই হিসাবে মার্বেল লেক। ঠিক আছে।
সেখান থেকে আমরা চলে এলাম বামনি ফলস। বামনি ফলস ওখান থেকে মোটামুটি ওই 3-4 কিলোমিটার রাস্তাই ছিল। মার্বেল লেক থেকে বামনি ফলস 3-4 কিলোমিটার রাস্তা হবে। আহ, জল যদিও জলের ধারা এখন গরমকাল বলে কম, কিন্তু আবার একেবারেও যে নেই এটা বলা যাবে না। তো যেটা এখানে ভিড় দেখেছিলাম সেটা হচ্ছে পাবলিক রিলস করার চক্করে আমরা এই জায়গাটাতে মানে ছবিই তুলতে পারিনি। ওই কোনো রকম একটা ভিডিও না হলে নয় সেটুকুই চান্স পেয়েছিলাম। এত পরিমাণ ভিড় ছিল জায়গাটায় যে আমরা চান্সই পাইনি। তো আমরা, আর তার থেকে বড় কথা, সারাদিনের ক্লান্তিতে এটা অনেকটা বেলা হয়ে গেছিল, আমাদের বাড়ি ফেরাটাও তাড়া ছিল। আমরা একদম নিচ পর্যন্ত পৌঁছাতে পারিনি। আর তারপরে আমার একটু সিঁড়ি ভাঙা বা এরকম উঁচু নিচু জায়গাতে অসুবিধা থাকার কারণে আহ, এইটাই, যেহেতু অনেকটা পথ ফিরতে হতো সেই জন্য আমি আর রিস্কটা নেইনি। শরীরটা ভালো লাগছিল না, কারণ পরবর্তী মানে সকালবেলাটা যতটাই প্লেজেন্ট ছিল, বিকেল বেলা মেঘটা কেটে যাওয়াতে আবহাওয়াটা অনেকটা টাফ হয়ে যায় আমাদের জন্য। তো সেক্ষেত্রে কিন্তু অনেকটা ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। এভাবেই পাশে থাকুন। যদি ভালো লাগে লাইক করুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। আজকের এই পর্ব শেষ করছি প্রকৃতিরই একটা ছোট্ট প্রাণীকে দিয়ে, গিরগিটি। তো এই গিরগিটিটা আমি আগে কখনো দেখিনি, এই টাইপের গিরগিটি, তাকে দিয়ে আজকের পর্ব শেষ করলাম। আমরা আলাদা একটা পর্ব করব যে কিভাবে অনলাইন বুকিং করবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।